পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12 পড়ো এবং যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য পড়ার বিষয় পক্ষ থেকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। এই প্রশ্ন উত্তরটি ষষ্ঠ অধ্যায়ে আছে। ষষ্ঠ অধ্যায়ে তোমরা জানো সরকারের বিভাগসমূহ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যে নাম্বার ডিভিশন আছে, এই চ্যাপ্টারটা 8 নম্বরের প্রশ্ন থাকবে। 6টা এমসিকিউ, 2টো এসএকিউ 8 নম্বর, অথবা 8 নম্বরের একটি কোশ্চেন থাকবে। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে 8 নম্বর একটি কোশ্চেন থাকবে অথবা অবজেক্টিভ থাকবে। লাস্ট 19 সালে অর্থাৎ 2019 সালে এই চ্যাপ্টার থেকে 8 নম্বরের প্রশ্ন এসেছিল এবং তারপরে আর আসেনি। তোমরা জানো 20 পরীক্ষা হয়েছে, 21 হয়নি, 22 অর্ধেক সিলেবাস হয়েছে, 23 বা 24 হয়নি। কাজে 25 সালে এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা 2019 সালে এসেছিল। কাজে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ 8 নম্বরের জন্য এবং খুবই সোজা। তাহলে চলো আমরা শুরু করি, দেখি কি আছে। প্রশ্নটা হচ্ছে, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি আলোচনা করো। আইন বিভাগ বলতে যে আইনসভা এবং আইনসভার সদস্যদের বোঝায়, অর্থাৎ যারা দেশের আইন পরিচালনা করবে, সেই আইন যারা পরিচালনা করে, যারা করে এবং যে সভার মাধ্যমে হয় তাকেই বলা হয় আইনসভা। এই গঠনগত দিক থেকে আইনসভাকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, একটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। যে আইনসভা একটি মাত্র কক্ষ থাকে, অর্থাৎ জনগণের প্রতিনিধিদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিগণ শাসন পরিচালনা করে বা আইন বিভাগ পরিচালনা করে, সেটা এক কক্ষ বিশিষ্ট আইনসভা। এই এক কক্ষ বিশিষ্ট আইনসভার অন্যতম সমর্থক হলেন বেনথাম, অ্যাবেসিয়াস, ল্যাস্কি, ফ্রাঙ্কলিন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী। এবং এই সকল রাষ্ট্রবিজ্ঞানী তারা যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যে সকল যুক্তিগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো, দেখো, প্রথমে হচ্ছে গণতন্ত্রের অনুগামী। গণতন্ত্র কি? জনগণের জন্য, জনগণের দ্বারা জনগণের শাসন। যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্রের আইনসভা জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে গঠিত। এই যে লোকসভা ভোট চলছে আমাদের এখানে, শ্রীরামপুর লোকসভায় 20 তারিখ, এই যে আমরা যারা প্রাপ্তবয়স্ক এবং যারা ভারতীয় নাগরিক তাদের ভোটের মাধ্যমে জয়লাভ করবে, যে কোনো একজন প্রতিনিধি জয়লাভ করবেন। সারা ভারতবর্ষ থেকে যারা জয়লাভ করবেন এবং যে দল সংখ্যাগরিষ্ঠ বা যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তারা আইনসভায় যাবে। তাহলে জনগণের মতটাই এখানে প্রকাশিত হলো বা প্রকটিত হলো, কাজে গণতন্ত্রের অনুগামী। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দায়িত্ব নির্ধারণ করে সহজ। দেখো, যেহেতু এক কক্ষ বিশিষ্ট আইনসভা, তাকে সব কিছু শাসন কার্য সংক্রান্ত সব দায়িত্ব তাকেই পালন করতে হবে, কেউ নেই, দ্বিতীয় কেউ নেই, কাজে তাকেই যেহেতু পালন করতে হবে তাহলে দায়িত্ব নির্ধারণ করা সহজ এবং অন্য কাউকে দোষও চাপাতে পারবেন না যে আমার কাজ না, আমার দায়িত্ব না, ওই কক্ষের দায়িত্ব বা ওই ব্যক্তির দায়িত্ব। এবং যেহেতু এক কক্ষ বিশিষ্ট আইনসভা, সেহেতু এক কক্ষেই সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়ে যায় এবং সেই সিদ্ধান্তটি খুব দ্রুত সম্ভব। এবং তারপর দেখো, পয়েন্টটা হচ্ছে অপচয়মূলক নয়। এক কক্ষ বিশিষ্ট আইনসভা অপচয়মূলক নয়, কারণ এখানে যারা নির্বাচিত প্রতিনিধি, অর্থাৎ প্রত্যক্ষভাবে যারা নির্বাচিত প্রতিনিধি তাদের নিয়ে গঠিত হয়, অন্য কোনো মানুষ থাকে না, কাজেই অপচয়মূলক নয়। পরের পয়েন্টটা দেখো, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার উপযোগী। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ল্যাস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অন্তর্নিহিত বৈশিষ্ট্যের মধ্যেই অঙ্গরাজ্যগুলির স্বার্থ রক্ষা রয়েছে। কাজে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কাকে বলে? যে শাসন ব্যবস্থা কেন্দ্রীয় একটা সরকার থাকে এবং রাজ্যে একটা সরকার থাকে তাকেই বলা হয় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। এবং উভয়ের মধ্যে ক্ষমতা বিভাজন থাকে। যেমন ধরো ভারত, কেন্দ্রে একটা সরকার আছে দিল্লি সরকার, আমাদের রাজ্যে একটা সরকার আছে পশ্চিমবঙ্গ সরকার, এবং দুটো সরকারের মধ্যে কিন্তু ক্ষমতা ভাগ করা আছে। এই ক্ষমতাকে 3টে ভাগে ভাগ করা যায়, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। যাই হোক, তাহলে এই যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যেই কিন্তু অঙ্গরাজ্যগুলির স্বার্থ রক্ষার বৈশিষ্ট্য আছে। কাজে এক কক্ষ বিশিষ্ট আইনসভা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে কিন্তু উপযোগী। কিন্তু
বেশ কিছু রাষ্ট্রবিজ্ঞানী আছেন যারা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার অন্যতম সমর্থক, যেমন লর্ড ব্রাইস, জন স্টুয়ার্ট মিড, লেকি, হেনরি মেন, আরও অনেক রাষ্ট্রবিজ্ঞানী আছেন। তারা কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার অন্যতম সমর্থক, এবং তারা এই যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার তীব্র সমালোচনা করেছেন, এবং তারা যে সকল সমালোচনাগুলো করেছেন তার মধ্যে অন্যতম হলো, প্রথম দেখো, স্বৈরাচারী আইন প্রণয়ন। আইনসভা যদি এক কক্ষ হয় তাহলে স্বৈরাচারী আইন প্রণয়নের সম্ভাবনা থাকে, কারণ আইনসভায় যে কোনো দ্বিতীয় কোনো কক্ষ না থাকায় যে দল ক্ষমতাশালী দল বা মোর্চা বা জোট, তারা কিন্তু ইচ্ছা মতো বা সুযোগ সুবিধা মতো আইন প্রণয়ন করতে পারে। পরের পয়েন্টটা দেখা যায় সুচিন্তিত আইন প্রণয়ন। এক কক্ষ বিশিষ্ট আইনসভায় অনেক সময় ভাবাবেগ, সাময়িক উত্তেজনা কিংবা জনমতের চাপে অনেক সময় জাতীয় স্বার্থে পরিপন্থী আইন প্রণয়ন হয়ে যায়। এর জন্যই যে দ্বিতীয় কক্ষ থাকা দরকার, কারণ দ্বিতীয় কক্ষ কিন্তু কোনো আইনের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বা নিয়ন্ত্রণ বা সংস্কারমূলক এই ব্যাপারগুলো কিন্তু দেখে। পরের পয়েন্টটা হচ্ছে সংখ্যালঘুদের স্বার্থের পরিপন্থী। এক কক্ষ বিশিষ্ট আইনসভা নির্বাচন ভিত্তিক হওয়ার দরুন, অর্থাৎ যারা জয়লাভ করবে তারাই ক্ষমতায় যাবে। এবার জনপ্রতিনিধিগণ ভোটের দিকে গুরুত্ব দেবে, যেখানে সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের স্বার্থ উপেক্ষিত হবে, ফলে কারণ তারা যেখানে, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নতির দিকে চেষ্টা করবে না, কারণ তারা ভাববে যে আমি তো ভোট পাবো না। এর ফলে কিন্তু সংখ্যালঘুদের যে স্বার্থ বা সংখ্যালঘুদের প্রয়োজনীয়তা সেটা উপেক্ষিত হবে। আইনসভার উৎকর্ষহীনতা। অনেক সময় দেখা যায় এক কক্ষ বিশিষ্ট আইনসভায় নির্বাচন প্রত্যক্ষভাবে অনুষ্ঠিত হওয়ায় অনেক জ্ঞানী, গুণী এবং অভিজ্ঞ ব্যক্তিরা কিন্তু এতে যেতে চায় না, কারণ অনেক ঝামেলা, বিড়ম্বনা। তোমরা দেখতেই পাচ্ছ আজকে খবরের কাগজে বা সংবাদপত্র বা দূরদর্শনের মাধ্যমে যে ভোট চলছে, সেখানে কিন্তু যে ঝামেলা এড়াতে চান বলে কিছু বুদ্ধিজীবী সম্প্রদায় তারা কিন্তু এতে যায় না। এর ফলে কিন্তু এই আইনসভা কার্যত উৎকর্ষহীন বা অর্থাৎ অভিজ্ঞ ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তিদের অবস্থান হয় না, অর্থাৎ তারা জায়গা পায় না। এর পরের পয়েন্টটা দেখা, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে অনুপযোগী। এক কক্ষ বিশিষ্ট আইনসভায় আঞ্চলিক স্বার্থের প্রতি যথাযথ গুরুত্ব আরোপ করা হয় না। কেন আঞ্চলিক স্বার্থের উপর গুরুত্ব দেওয়া হয় না? কারণ তারা কিন্তু, যারা নেতা তারা কিন্তু ভোটটাকে দেখে, কোথায় কি করলে ভোটটা বেশি পাবো সেটাই কিন্তু দেখে। জনগণের স্বার্থ বা জনগণের প্রয়োজন বা জনগণের উপকারের দিকে অনেকাংশে খেয়াল রাখে না। তাই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কিন্তু এটা অনুপযোগী, যে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা। কাজেই উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে এক কক্ষ বিশিষ্ট আইনসভায় আমরা বেশ কিছু পক্ষে বা যুক্তির আলোচনা করলাম। রাষ্ট্রবিজ্ঞানীদের একাংশ বলেছেন এক কক্ষ বিশিষ্ট আইনসভা ভালো, আবার রাষ্ট্রবিজ্ঞানীদের একাংশ বলেছেন যে না, এক কক্ষ বিশিষ্ট আইনসভা ভালো না। কিন্তু বর্তমান বিশ্বের প্রায় 50%-এরও বেশি 112টি রাষ্ট্র আইনসভা কিন্তু এক কক্ষ বিশিষ্ট। তবে এই যে 112টি রাষ্ট্রের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, একমাত্র চীন ছাড়া বাকি যে 111টি রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলি কিন্তু ছোট, তুলনামূলকভাবে অনেক ছোট এবং ক্ষুদ্রায়তন। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন যে ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষে এক কক্ষ বিশিষ্ট আইনসভা সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হলেও যে যেগুলো রাষ্ট্রগুলি অনেক আয়তন, সেই বিশাল আয়তন বিশিষ্ট রাষ্ট্রগুলিতে কিন্তু এক কক্ষ বিশিষ্ট আইনসভা দ্বারা অনেকাংশে পরিচালনা করা সম্ভব নয়। তা নোটটা আছে দেখো, এক কক্ষ বিশিষ্ট আইনসভা কাকে